সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার বিশ্বাস তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমার আজকের পাঠে তোমাদেরকে জানাচ্ছি একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুদের আমার আজকের পাঠে। বন্ধুরা, তোমাদের জন্য আজকের পাঠ প্রাথমিক গণিতের অধ্যায় 9-এর পরিমাপ। পাঠে যাওয়ার আগে আমরা তোমাদের একটি গল্প শোনাবো। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি মস্ত হাতি। হ্যাঁ, এই হাতিটা অনেক গহীন জঙ্গলে থাকে। একদিন এই হাতিটার অনেক মন খারাপ হলো। কেন জানো? তার একটা বাচ্চা হাতি ছিল, সেই হাতিটা হারিয়ে গেল। মায়ের তো মন অনেক খারাপ, অনেক খারাপ। তারপর মা অনেক খোঁজাখুঁজি করে শেষে গিয়ে নদীর ধারে সেই বাচ্চা হাতিটিকে খুঁজে পেল এবং সেই বাচ্চা হাতিটি নদীতে পানি খাচ্ছিল। তখন মা তাকে অনেক করে বকে দিল, বলল, মাকে না বলে এরকম কোথাও যেও না। হ্যাঁ বন্ধুরা, তোমরাও অবশ্যই তোমাদের মা বাবার কথা অবশ্যই মেনে চলবে। বন্ধুরা, আমরা ছবিতে যে দুটি হাতি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে মা হাতি, আরেকটি হচ্ছে বাচ্চা হাতি। এই হাতির ওজনের কথা যদি বন্ধুরা আমরা চিন্তা করি, তাহলে এখানে কার ওজন সবচেয়ে বেশি? হ্যাঁ, ঠিক ধরেছ, এখানে মা হাতিটির ওজনই বেশি এবং বাচ্চা হাতিটির ওজন কম। বন্ধুরা, আমরা আমাদের আজকের যে পাঠটি নিয়েছি সেটি এই ওজন সম্পর্কিত। আমরা আজকে যেটা পড়ব অধ্যায় পরিমাপ এবং পাঠ্যাংশ ওজন, অর্থাৎ পরিমাপ অধ্যায়ের ওজন পরিমাপ সম্পর্কে আমরা আমাদের আজকের পাঠে বিস্তারিত জানব। চলো তাহলে। বন্ধুরা, তোমরা এর আগের ক্লাসেই জেনেছো কিভাবে ওজন করতে হয়। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীতে তোমরা সেটা শিখে ফেলেছো এবং ওজন পরিমাপের জন্য তোমরা এই তিনটি যন্ত্রের সাথেও পরিচিত হয়েছো। আমরা যে প্রথম যন্ত্রটি দেখতে পাচ্ছি, এখানে বস্তুর ওজনের পরিমাণ সংখ্যায় দেখা যায় এবং দ্বিতীয় ছবিতে বস্তুর ওজন নির্ণয় করা যায় বাটখারার সাহায্যে। আর তৃতীয় যন্ত্রটিতে বস্তুর ওজনের পরিমাণটি কাঁটার সাহায্যে প্রকাশ করা হয়। বন্ধুরা, আমরা মাঝের যে যন্ত্রটি দেখতে পাচ্ছি, এটি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। চলো। এই দাড়ি পাল্লায় আমরা যদি ওজন করতে চাই তাহলে আমরা কিভাবে করব? খুব সহজ। আমরা দাড়ি পাল্লার একদিকে বস্তুটি রাখবো এবং অন্যদিকে তার সমপরিমাণ ওজনের বাটখারা রাখবো। হ্যাঁ, এই যে আমরা যদি এ পাশে বস্তু রাখি তাহলে ওই পাশে তার সমপরিমাণ ওজনের বাটখারা রাখবো। হ্যাঁ, বাটখারার কথা বলাতেই আমাদের মনে পড়ে যাচ্ছে, আমরা এর আগের ক্লাসেও দেখেছি আমাদের বাটখারা হচ্ছে 8টি, অর্থাৎ আদর্শ বাটখারা 8টি। আমরা এই 8টি আদর্শ বাটখারার সাথে পূর্বেই পরিচিত হয়েছি, তবুও আমরা আরেকবার একটু দেখে নেই। আমাদের আদর্শ বাটখারার মধ্যে কিলোগ্রামের 1টি বাটখারা রয়েছে আর গ্রামের 60টি বাটখারা রয়েছে। কিলোগ্রামের 1টি বাটখারা আর গ্রামের 60টি বাটখারা আমরা একটু দেখে নেই। সেদিক থেকে 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম এবং 5 গ্রাম। এখন এই কিলোগ্রাম এবং গ্রামের মধ্যে আমরা একটি সম্পর্ক স্থাপন করব। হ্যাঁ, আমরা জানি আমাদের বন্ধু রেজা তার ধারণাটি আমাদের সাথে জানাবে কিলোগ্রাম এবং গ্রামের সম্পর্ক কি। দেখি রেজা কি বলে। রেজা বলছে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, কিংবা অন্যভাবে বলা যায় 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। দেখেছো কি চমৎকার একটি সম্পর্ক কিলোগ্রাম এবং গ্রামের মধ্যে। আমরা এখন এই সুন্দর সম্পর্কটি দিয়ে কিছু চমৎকার সমস্যা খুব সহজেই সমাধান করে ফেলব। চলো, স্ক্রিনে একটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। এই সমস্যাটি আমরা যদি সমাধান করতে চাই তাহলে
ওই সম্পর্কটি দিয়ে কিভাবে সমাধান করব আমরা সমস্যাটি একটু পড়ে নিই চলো 3 কিলোগ্রাম 265 গ্রামকে গ্রামে প্রকাশ করো এখানে আমরা কিলোগ্রাম আর গ্রামের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করতে চাচ্ছি আমরা এই সমস্যাটি দুটি উপায়ে করব দেখি চলো প্রথম উপায় আমরা 3 কিলোগ্রামকে যদি নেই 3 কিলোগ্রাম থেকে আমরা যদি গ্রামে যেতে চাই তাহলে আমরা সেই সুন্দর সম্পর্কটি আমরা কাজে লাগাবো অর্থাৎ আমরা 1 কিলোগ্রাম সমান জানি 1000 গ্রাম তাহলে আমরা 3 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব এভাবে 3 গুণ 1000 গ্রাম এবং 3 গুণ 1000 সমান হবে 3000 গ্রাম এখন আমাদের বাকি রয়ে গেল 265 গ্রাম যেহেতু 265 গ্রাম গ্রামেই রয়েছে তাই এটাকে আমরা আর রূপান্তর করব না আমরা গ্রামেই রাখবো শুধু 3000 গ্রামের নিচে 265 বসিয়ে আমরা যোগ করে দিব যোগ করলে আমরা কি পেলাম 3265 গ্রাম আমরা এই প্রক্রিয়াটি নিচে নিচে করলাম এবার চলো আমরা যদি এটা পাশাপাশি করতে চাই তাহলে কিভাবে করব আমরা প্রথমে নিলাম এভাবে 3 গুণ 1000 গ্রাম তার সাথে আমরা পাশাপাশি যোগ করে দিব 265 গ্রাম এবার যদি আমরা নিচে আসি 3 গুণ 1000 সমান পেলাম 3000 গ্রাম আর পাশে রয়ে গেল 265 গ্রাম এবার মোট হবে 3265 গ্রাম দেখো আমরা এখানেও যা পেলাম 3265 গ্রাম এখানেও তাই পেলাম 3265 গ্রাম আমরা এই সুন্দর সম্পর্কটি দিয়ে একটা সমস্যা সমাধান করলাম বন্ধুরা এবার আমরা আরো কিছু সমস্যা সমাধান করি চলো বোর্ডে সমস্যাটি হচ্ছে 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করতে হবে আচ্ছা তাহলে আমরা সেই সুন্দর সম্পর্কটি জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম সেই সম্পর্কটি কাজে লাগিয়ে আমরা এখন 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করব তাহলে আমরা যে সম্পর্কটি জানি সেটা একবার একটু লিখে নেই আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম এই সম্পর্কটি থেকে আমরা এখন বের করব 7 কিলোগ্রাম সমান কত গ্রাম খুব সহজ আমরা এখন বসাবো 7 কিলোগ্রাম সমান একের চাইতে যেহেতু 7 বড় তাই আমরা বড় সংখ্যার মান নির্ণয় করছি এখন আমরা গুণ করব অর্থাৎ 7 গুণ 1000 1000 দিয়ে গুণ দেওয়ার সাথে সাথে এটা প্রকাশিত হলো কিলোগ্রাম থেকে গ্রামে এখন খুব সহজেই আমরা এই গুণটি করতে পারি 7 দিয়ে 1000 গুণ দিলে হবে 7000 গ্রাম দেখলে খুব সহজেই আমরা একটি সমস্যার সমাধান করে ফেললাম 7 কিলোগ্রামকে গ্রামে প্রকাশ করলাম আমরা পেলাম 7000 গ্রাম চলো বন্ধুরা আমরা এরকমই দেখতে আমরা আরেকটি সমস্যার সমাধান করব আমরা স্ক্রিনে দেখছি 4 কিলোগ্রাম 8 গ্রামকে গ্রামে প্রকাশ করতে হবে এখানে বাড়তি 8 গ্রাম আমরা পাচ্ছি এটা আমরা কিভাবে করব তাহলে চলো দেখে নেই আমরা যদি সমস্যাটিকে প্রথমে তুলে নেই 4 কিলোগ্রাম 8 গ্রাম এখন এই সম্পূর্ণ অংশটিকে আমরা গ্রামে প্রকাশ করব প্রথমে আমরা 4 কিলোগ্রামকে যদি গ্রামে প্রকাশ করতে চাই তাহলে আমরা সেই সুন্দর সম্পর্কটির সাহায্য নিব কি ছিল হ্যাঁ 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম তাহলে আমরা কি করব 4 কিলোগ্রামের জন্য গুণ দিব অর্থাৎ 4 গুণ 1000 যদি 1000 দিয়ে গুণ দেই ছিল কিলোগ্রাম এখন হয়ে যাবে সেটা গ্রাম আচ্ছা তার পাশে
আরও রয়ে গেল 8 গ্রাম, আমরা সেটা পাশাপাশি যোগ করে দিব 8 গ্রাম। এখন এই গুণ যদি আমরা করি 4 গুণ 1000, গুণফল হবে 4000 গ্রাম এবং তার সাথে যোগ বসবে সেই 8 গ্রাম। এখন দেখো দুটি একক একই রকম, এখানে গ্রাম এখানেও গ্রাম, তাই আমরা এই দুটি এককের যে সংখ্যা রয়েছে সেই দুটি যোগ করে দিতে পারি। আমরা যোগ করলে পাবো 4008 গ্রাম। দেখো আমরা চমৎকারভাবে আরো একটি সমস্যার সমাধান করে ফেললাম। আমরা পেলাম 4 কিলোগ্রাম 8 গ্রাম সমান 4008 গ্রাম। বন্ধুরা আমরা আরো একটি সমস্যা নিলাম, দেখি এটি আমরা কিভাবে সমাধান করতে পারি। আমাদের সম্পর্কে আমরা দ্বিতীয় উপায়টি দেখেছিলাম কি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আমাদের সেই সম্পর্কটি এখন কাজে লাগবে। আমরা সমস্যাটি থেকে তুলে নেই 9000 গ্রাম, আর আমরা জানি আমাদের যে সম্পর্কটি আছে সেটি হচ্ছে 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আচ্ছা, তাহলে আমরা যদি 1000 গ্রামে 1 কিলোগ্রাম পাই, 2000 গ্রাম সমান কত কিলোগ্রাম পাবো? 2000 গ্রাম সমান নিশ্চয়ই 2 কিলোগ্রাম। ঠিক এভাবে 3000 গ্রাম সমান 3 কিলোগ্রাম। এবং এভাবে আমরা যদি চিন্তা করি আমাদের 9000 গ্রাম সমান আমরা কত কিলোগ্রাম পাবো? হ্যাঁ, খুব চমৎকার, তোমরা ধরতে পেরেছো। 9000 গ্রাম সমান হবে 9 কিলোগ্রাম। আমরা এই সমস্যাটি অন্যভাবেও সমাধান করতে পারি। চলো আমরা একটু দেখে নেই। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। এক 1000 দিয়ে ভাগ দিলে সেটা হবে কিলোগ্রাম। তাহলে আমরা পাবো 9000 কে 1000 দিয়ে ভাগ দিয়ে 9 কিলোগ্রাম। দেখো সম্পর্কটি কাজে লাগিয়ে আমরা সমাধান করে ফেললাম। 9000 গ্রাম সমান 9 কিলোগ্রাম। এবার বন্ধুরা আমরা অন্যরকম একটি সমস্যা দেখব। চলো, রহিমা বেগম কিছু পরিমাণ চাউল ওজন করেন। তিনি 1 কিলোগ্রামের 2টি বাটখারা, 500 গ্রামের 1টি বাটখারা এবং 100 গ্রামের 2টি বাটখারা ব্যবহার করেন। চাউলের ওজন কত ছিল? আমরা যে বাটখারাগুলো এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা এই বাটখারাগুলোর পরিমাণ যোগ করতে পারি তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব চাউলের ওজন কত ছিল। চলো আমরা যে বাটখারাগুলো সে ব্যবহার করলো সেগুলো আমরা একটু যোগ করে দেখি বাটখারার ওজন কতটুকু হয়। সে ব্যবহার করেছে 1 কিলোগ্রামের 2টি বাটখারা। হ্যাঁ, আমরা 1 কিলোগ্রামের 2টি বাটখারা যদি দেই, অর্থাৎ 1 কিলোগ্রাম গুণ 2, তাহলে কত হবে? 2 কিলোগ্রাম। আমরা পেলাম 2 কিলোগ্রাম। এরপর সে আরো ব্যবহার করেছে 500 গ্রামের 1টি বাটখারা। তাহলে আমরা যে হিসাব করি 500 গ্রামের 1টি বাটখারা আমরা গুণ দিব 1 দিয়ে। কত পাবো? 500 গ্রাম গুণ 1 কত পাবো? 500 গ্রাম। এরপর সে আরো ব্যবহার করেছে 100 গ্রামের 2টি বাটখারা। তাহলে আমরা 100 গ্রামকে
2 দিয়ে গুণ দিব। 100 গ্রাম গুণ 2, তাহলে পাবো 200 গ্রাম। এখন যদি আমরা সব যোগ করে দেখি তাহলে আমরা ঠিক পেয়ে যাব তার চাউলের ওজন কতটুকু ছিল। তাহলে এখন আমরা যদি বাটখারার ওজনগুলো যোগ করি আমরা খুব সহজে পেয়ে যাব রহিমা বেগম কতটুকু চাল কিনেছিল। তাহলে আমরা লিখি চাউলের ওজন সমান কিলোগ্রামের ঘরে পাচ্ছি আমরা 2 কিলোগ্রাম, আর এই 500 এবং 200 দুটি যোগ করলে আমরা পাবো 700 গ্রাম। অর্থাৎ রহিমা বেগমের চাউলের ওজন 2 কিলোগ্রাম 700 গ্রাম। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে কিলোগ্রাম এবং গ্রামের সম্পর্কটি ব্যবহার করে যে কোনো সমস্যার সমাধান করা যায়। চলো বন্ধুরা তাহলে আমরা এতক্ষণ যা দেখেছি সেখান থেকে 3টি ছোট প্রশ্নের উত্তর আমরা দিতে পারি কিনা চেষ্টা করি। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছে মিনা এবং রেজা। মিনা এবং রেজা তারা উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলো আমরা প্রথম প্রশ্নটি পড়ি। 1000 গ্রাম সমান কত কিলোগ্রাম? দেখি আমরা এই প্রশ্নটির উত্তর কে দিতে পারে। হ্যাঁ, রেজা উত্তর দিল 1 কিলোগ্রাম, অর্থাৎ 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। 5টি 1 কিলোগ্রামের বাটখারা সমান কত গ্রাম? 5টি 1 কিলোগ্রামের বাটখারা কত গ্রাম হবে? দেখি কে উত্তর দিতে পারে। হ্যাঁ, মিনা উত্তর দিল 5000 গ্রাম। 5টি 1 কিলোগ্রামের বাটখারা সমান হলো 5000 গ্রাম। আমরা তৃতীয় প্রশ্নে যাচ্ছি। আদর্শ বাটখারা কয়টি? খুব সহজ একটি প্রশ্ন, দেখি কে আগে উত্তর দিতে পারে। হ্যাঁ, রেজা উত্তর দিল আদর্শ বাটখারা হচ্ছে 8টি। রেজা এখানে 2টি প্রশ্নের উত্তর দিল, তাই রেজাকে জানাচ্ছি অভিনন্দন। বন্ধুরা যেতে যেতে তোমাদের জন্য খুব সহজ সুন্দর একটি বাড়ির কাজ। 1 প্যাকেট চিনির ওজন যদি 1 কিলোগ্রাম 250 গ্রাম হয় তাহলে এটি মাপতে কমপক্ষে কি কি বাটখারা লাগবে? তোমরা এই বাড়ির কাজটি সমাধান করবে তোমাদের খাতায় এবং সমাধান করে তোমার স্যারকে দেখাবে। বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই। তোমরা বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গুরুজনের কথা মেনে চলবে, ঠিক সেই মা হাতি আর বাচ্চা হাতিটির গল্পের মতো করেই। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, এবং সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আমার পাঠের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? করোনার এই সময়ে আমরা আতঙ্কিত হব না, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকবো, সুরক্ষিত থাকবো, বাসায় থাকবো। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য 4র্থ শ্রেণীর বিজ্ঞান পাঠে থাকছে আবহাওয়া ও জলবায়ু অধ্যায় 10। আজকের পাঠে আমরা দৈনন্দিন আবহাওয়া ও দৈনন্দিন আবহাওয়ার উপাদানগুলো নিয়ে আলোচনা করব। পাঠের শুরুতেই আমাদের একটা কথা মনে পড়ছে, আবহাওয়া কি, তাই না? আবহাওয়া, আজকের দিনটা কেমন? নিশ্চয়ই সকালবেলা ঘুম থেকে উঠেই তোমার খুব মনে পড়ছে আজকে একটু গরম লাগছে, বাইরে যেন একদম বাতাস নেই। আবার আরেকদিন মনে হচ্ছে কি কি সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন, তাই না? ঝিরঝির বাতাস। আমাদের প্রতিদিনকার বায়ু প্রবাহ, আকাশের অবস্থা, এগুলো নিয়েই হচ্ছে আমাদের আবহাওয়া। অর্থাৎ আবহাওয়া হলো প্রতিদিনকার আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। আজকে বাতাস কেমন থাকবে, দিনটা কেমন হবে, কতটা রৌদ্রোজ্জ্বল হবে না বৃষ্টি হবে, এই সবগুলো মিলেই আমাদের আবহাওয়া। আচ্ছা বন্ধুরা, আমরা ছবিতে দেখতে পাচ্ছি তোমাদের মতো 2টি ছোট বন্ধু স্কুলে যাচ্ছে, তাই না বন্ধুরা? আচ্ছা,
এই ছবিতে দেখতে পাচ্ছি, এই ছবিতেও দুটি বন্ধু স্কুলে যাচ্ছে। তবে এই ছবি, তবে আমার বাম পাশ এবং ডান পাশে এই দুটি ছবির মধ্যে আমরা কি কিছু পার্থক্য দেখতে পাচ্ছি? বন্ধুরা কি দেখতে পাচ্ছ? দেখো তো, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি রৌদ্রোজ্জ্বল আকাশ, মৃদু বাতাস বইছে, শিশুরা রোদে ছাতা মাথায় দিয়ে স্কুলে যাচ্ছে। ওরা ছাতা মাথায় দিয়েছে, ঠিক আছে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানেও শিশুরা ছাতা মাথায় দিয়ে স্কুলে যাচ্ছে, কিন্তু এই ছবিতে ছাতা কেন মাথায় দিয়েছে বলো তো? এই ছবিতে ছিল রোদ্রের জন্য ছাতা দিয়েছে, আর এই ছবিতে বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা দিয়েছে। তাহলে বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি? রৌদ্রোজ্জ্বল অথবা বৃষ্টিমুখর, এই দুইটা দিনই, এই ছবি দুটোই আমাদেরকে দুটি দিনের কথা মনে করিয়ে দিচ্ছে, আবহাওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। প্রতিদিনকার আবহাওয়া কিন্তু একরকম হয় না, ভিন্নতর হয়। তাহলে বন্ধুরা চলো আমরা আবার একটু বলে নেই। আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। প্রতিদিনের আকাশটা কেমন, আমাদের বায়ুমণ্ডলের কি অবস্থা, সেগুলোই হলো আবহাওয়ার উপাদান। আচ্ছা বন্ধুরা চলো তাহলে এখন একটি ছক পূরণ করি আমরা তোমাদের সহযোগিতা নিয়ে। আমাদের এই আবহাওয়ার কি কি উপাদানগুলো পেয়েছি সেগুলো আমরা এখন ছকে লিখব। বন্ধুরা আবহাওয়ার একটি উপাদান এখানে উল্লেখ আছে, সেটি হলো বৃষ্টিপাত। তোমরা আর কি পেয়েছো? বৃষ্টিপাত ছাড়াও কি পেয়েছো? রৌদ্রোজ্জ্বল দিন, তাপমাত্রা, হ্যাঁ এই তো চমৎকার হয়েছে। আর কি? বায়ু প্রবাহ, হ্যাঁ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা লিখে ফেলি বায়ু প্রবাহ। আর কি রয়েছে? বায়ুর আর্দ্রতা, আর্দ্রতা। তাহলে বন্ধুরা তোমাদের সহযোগিতা নিয়ে আমি কিন্তু ছকটি পূরণ করে ফেললাম। তোমাদের পাশেই নিশ্চয়ই খাতা কলম রয়েছে, তাহলে খাতায় এই ছকটি তোমরা তুলে নাও। 1 মিনিট সময় দেওয়া হলো। ধন্যবাদ বন্ধুরা, ছকটা নিশ্চয়ই তুলে ফেলেছ। বন্ধুরা চলো এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? কতগুলো ছবি। এই ছবিগুলোতে আমাদের আজকের আকাশের অবস্থা ফুটে উঠেছে, তাই না? দেখি আকাশের কি অবস্থা। বন্ধুরা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রৌদ্রোজ্জ্বল একটি দিন, ছাতা নিয়ে একজন যাচ্ছে, তাই না? ছবিটা দেখেই বোঝা যাচ্ছে আজকের এই দিনটি খুব রৌদ্রোজ্জ্বল, খুব চমৎকার একটি দিন। আচ্ছা বন্ধুরা পরবর্তী ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? তোমরা দেখতে পাচ্ছ কি করেছে? কচু পাতা মাথায় দিয়ে রেখেছে, এখানে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। চমৎকার একটি দিন তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। তোমাদের মতো ছোট ছোট বন্ধুরা মাছ ধরতে পানিতে নেমেছে। বন্ধুরা এই ছবি থেকে এই ছবির আকাশ একটু ভিন্ন রকম, তাই না? এটা ছিল রৌদ্রোজ্জ্বল, আর এই ছবিতে আকাশটা হয়েছে বৃষ্টিপাত। হ্যাঁ মানে আকাশ থেকে এখন বৃষ্টি ঝরছে। আর এই ছবিতে কি দেখতে পাচ্ছি? এখানেও আকাশ অন্ধকার, এখানে বৃষ্টি হচ্ছে, তবে এখানে মেঘের আনাগোনা অনেক বেশি, আকাশটা একদম কালো হয়ে গিয়েছে। এখানে আকাশের আরেকটা ভিন্ন রূপ, তাই না বন্ধুরা? তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? গাছের পাতাগুলো দেখেই মনে হচ্ছে প্রচন্ড বায়ু প্রবাহ। বাতাস কি আমরা দেখতে পাই? বায়ু প্রবাহ কি দেখতে পাই?
দেখতে পাই না, গাছের পাতার নড়াচড়া দেখেই আমরা বুঝতে পারি বায়ুর অবস্থাটা কেমন, বায়ু প্রবাহ কোন দিকে যাচ্ছে, কি অবস্থা, তাই না বন্ধুরা? তাহলে এই নারকেল গাছের অবস্থা দেখেই আমরা বুঝতে পারছি প্রচন্ড বায়ু প্রবাহ, ঝড়ো হাওয়া বইছে, তাই না? এই ছবিগুলো থেকে এই ছবিটা কিন্তু আরেকটু ভিন্ন রকম। এখানে আকাশের অবস্থা আজকে আরো অন্যরকম, একটু ভিন্ন রকম। বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ? প্রচন্ড গরমে একটি শিশু বসে বাতাস করছে। খুব গরম, আজকে খুব গরম পড়ে গিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি। এই শিশুটি ঘেমে একাকার। এই আর্দ্রতা, এটাও কিন্তু আমাদের আবহাওয়ার একটি উপাদান। বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছ? চাদর মুড়ি দিয়ে জড়সড় হয়ে হাঁটছে, তাই না? এ থেকে আমরা কি বুঝতে পারি? শীত নেমে এসেছে। হ্যাঁ, কুয়াশাচ্ছন্ন একটি দিন। কুয়াশাচ্ছন্ন একটি দিনও কিন্তু আমাদের আবহাওয়ার, দৈনন্দিন আবহাওয়ার একটি অংশ, একটি উপাদান। এই ছবি থেকে আমরা কুয়াশাচ্ছন্ন দিনকে, কুয়াশাচ্ছন্ন আকাশকে আমাদের আবহাওয়ার উপাদান হিসেবে দেখতে পাচ্ছি। বন্ধুরা আমি এক ছকে তোমাদের জন্য আবহাওয়ার উপাদানগুলো নিয়ে এসেছি। তোমরা কি দেখতে পাচ্ছ? আমাদের ডান পাশে রয়েছে আর্দ্রতা। ছবি দেখেছো আর্দ্রতার, তাই না? আর্দ্রতা নিয়ে তো কথা বলেছি। এখানে দেখেছি আমরা তাপমাত্রা। বাম পাশে দেখতে পাচ্ছি বায়ু প্রবাহ। আমরা বায়ু প্রবাহের ছবি দেখেছি। আবহাওয়ার আরেকটি উপাদান হলো আকাশের অবস্থা। প্রতিদিনকার আকাশটা কেমন, সেটাও কিন্তু আমাদের আবহাওয়ার উপাদান। বন্ধুরা আকাশের অবস্থায় প্রতিদিনকার আকাশ কিন্তু একরকম থাকে না, তাই না বন্ধুরা? আমরা কি দেখেছি? কখনো আকাশ মেঘাচ্ছন্ন কালো, কখনো আকাশ রৌদ্রোজ্জ্বল, আবার দেখেছি কখনো আলো, কখনো ছায়া। আমরা আকাশের অবস্থা বিশ্লেষণে, অর্থাৎ আবহাওয়ার একটি উল্লেখযোগ্য উপাদান হলো আকাশের অবস্থা। আর আকাশের অবস্থায় আমরা আকাশের কয়েকটা রূপ দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল, এই ছবিতে দেখতে পাচ্ছি আংশিক মেঘাচ্ছন্ন, এখানে দেখতে পাচ্ছি বর্ষণ মুখর, আর এই ছবিতে দেখতে পাচ্ছি আকাশ বজ্রবৃষ্টি হবে আজকে। বন্ধুরা এই ছবিগুলো তোমরা কিন্তু টিভিতে অথবা আমাদের মোবাইলে আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ যখন করা হয়, কিংবা আবহাওয়ার অবস্থা যখন বোঝানো হয়, তখন কিন্তু আমরা এই ছোট ছোট ছবিগুলো দেখতে পাই। এগুলো দেখে আমরা আজকের আকাশটা কেমন হবে, আজকে আবহাওয়ার উপাদান হিসেবে আকাশের অবস্থা কেমন থাকবে সেটা বুঝতে পারি, তাই না বন্ধুরা? বন্ধুরা দুটি বড় ছবিতে আমি আজকের আকাশের অবস্থাটা নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, সমুদ্রের পাড়ে খুব সুন্দর ঝিরঝির বাতাস হচ্ছে, রৌদ্রোজ্জ্বল একটি দিন। আবার এই যে দেখো সমুদ্রের পাড়ে মেঘের ঘনঘটা, এখানে খুব শীঘ্রই বৃষ্টি নেমে আসবে। ছবি দেখে এমন মনে হচ্ছে না বন্ধুরা? হ্যাঁ, একদম দেখো বিপরীতমুখী দুটি আকাশের ছবি। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন খুব ঘামছে। বলতো কখন আমাদের এই অবস্থাটা হয়ে থাকে? হ্যাঁ, গরমে হয়ে থাকে এই অবস্থাটা, তাই না? তাপমাত্রা যখন বেড়ে যায়, আবার বাতাসের আর্দ্রতা যখন বেশি থাকে। বাতাসে আর্দ্রতাটা কেমন বলতো? আর্দ্রতা হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে, তখন কি হয়? আমাদের প্রচন্ড গরম লাগে, তাই না? আবার আরেকটা দিনে দেখা যাচ্ছে এখানে কুয়াশাচ্ছন্ন একটা দিন। এই সময়ে সে বাতাস শুষ্ক থাকবে, এতে আর্দ্রতা কম থাকবে। এই মৌসুমে দেখা যাচ্ছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, একটু অন্ধকারাচ্ছন্ন, কুয়াশা থেকেও হতে পারে, বৃষ্টির আনাগোনা থেকেও হতে পারে। বন্ধুরা এ দুটো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একজন, এই ছবিতে যে ব্যক্তি রয়েছেন তিনি খুব ঘেমে গেছেন, তাই না? এতে বোঝা যাচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি, অর্থাৎ বায়ুর আর্দ্রতা বেশি। আর এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? রৌদ্রোজ্জ্বল একটি দিন, কিন্তু তিনি খুব বেশি একটা ঘামছেন না, অর্থাৎ বাতাসে এখন জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি নেই, সেজন্য চিটচিটে বা ভেজা ভাব এই ছবিতে আমরা দেখতে পাইনি। এই ছবিতে আমরা যেটা দেখতে পেয়েছি, এই ছবিতে দেখতে পাচ্ছি লোকটি ঘেমে চিটচিটে হয়ে গেছে। তাহলে এই দুটি ছবির মাধ্যমে আমরা বায়ুর আর্দ্রতা,
বায়ুর অবস্থাটা বুঝতে পারছি এবং একই সাথে আমরা এই সময় দুটোকে আর্দ্র বা শুষ্ক বলে থাকি। চলো বন্ধুরা, তবে আমরা পরবর্তী ছবিতে আকাশের অবস্থা, আমাদের আবহাওয়ার অবস্থা প্রতিদিনকার কেমন দেখতে পাই। এই দুটো ছবিতে আমরা দেখতে পাচ্ছি রৌদ্রোজ্জ্বল একটি দিন। এই ছবি দেখে মনে হচ্ছে না যে এখানে বায়ু প্রবাহ হচ্ছে, তাই না বন্ধুরা? কিন্তু এই ছবিটি দেখে আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি বায়ু প্রবাহ হচ্ছে। বায়ু প্রবাহ হলো বায়ুর একটি সচল অবস্থা। বায়ু প্রবাহের ফলে আমরা বায়ুর গতিবেগ এবং বায়ুর গতির দিক এই দুটোই আমরা বুঝতে পারি। সাধারণত মৌসুমী যে বায়ু প্রবাহগুলো হয়ে থাকে, যেমন শীতকালে, বর্ষাকালে কিংবা গরমকালে যে ধরনের বায়ু প্রবাহগুলো হয়ে থাকে, এগুলো মৌসুমী বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহ থেকে আমরা বুঝতে পারি বাতাস কোন মুখী হয়েছে, অর্থাৎ বাতাসের গতি কোন দিক থেকে কোন দিকে গিয়েছে। এই যেমন ধরো বন্ধুরা, উত্তর দিক থেকে বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, তাই না? শীত মৌসুমের প্রথম দিকে আমরা এই ধরনের বায়ু প্রবাহ দেখতে পাই। এই ছবি থেকে আমরা কিন্তু বায়ুর প্রবাহের দিকটি খুব সহজভাবে বুঝতে পারি। বায়ু প্রবাহের আমরা আরো কিছু শক্তিশালী দিক দেখতে পাই, তাই না বন্ধুরা? আমাদের খুব সহজে চোখে পড়ে যখন একটি বায়ু প্রবাহ আসে, আমাদের বিদ্যালয়ের পতাকা উঠতে থাকে, তোমার মাথার চুল উঠতে থাকে, তাই না বন্ধুরা? হ্যাঁ, এগুলো কিন্তু বায়ু প্রবাহের কারণেই হয়ে থাকে। তখন কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে বায়ু প্রবাহ কোন দিক থেকে কোন দিকে ছুটেছে, তাই না বন্ধুরা? বন্ধুরা, আমরা আজকে আকাশের অবস্থা জানলাম, বায়ু প্রবাহ, আর্দ্রতা, তাপমাত্রা, আমাদের প্রতিদিনকার আবহাওয়ার যে উপাদানগুলো, এগুলো সম্পর্কে জানলাম। বন্ধুরা, তোমাদের হাতের কাছেই নিশ্চয়ই তোমাদের পাঠ্য বইটি রয়েছে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই পাঠ্য বইটি খুলে পাঠ্য বইয়ের 68-69 এই দুইটি পৃষ্ঠার সারসংক্ষেপ অংশটুকু তোমরা পড়ে ফেলো। তোমাদেরকে 2 মিনিট সময় দেয়া হলো। আচ্ছা বন্ধুরা, ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই এর মধ্যে পড়ে ফেলেছো। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলো আমরা মুখে মুখে একটু আলোচনা করি। আবহাওয়া কি, অর্থাৎ আবহাওয়া কাকে বলে? হ্যাঁ, আবহাওয়া হলো প্রতিদিনের আকাশের অবস্থা ও বায়ুমণ্ডলের অবস্থা। হ্যাঁ, এই তো চমৎকার হয়েছে। আচ্ছা বন্ধুরা, আবহাওয়ার উপাদান দুটি বলি, বলো তো। আর্দ্রতা, বায়ুপ্রবাহ। হ্যাঁ, চমৎকার। প্রতিদিনের আকাশ, তাপমাত্রা, এগুলোও কিন্তু আবহাওয়ার উপাদান। তাহলে বন্ধুরা চলো, খাতা কলম হাতে নাও, আজকের বাড়ির কাজটি লিখে নাও। বাড়ির কাজে আমি তোমাদের জন্য রেখেছি 2টি প্রশ্ন। 1, আবহাওয়া বলতে কি বোঝো? তোমাদের জন্য প্রথম প্রশ্ন হলো আবহাওয়া বলতে কি বোঝো। প্রশ্ন 2, আবহাওয়ার উপাদানগুলো বর্ণনা করো।
শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠটি নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লেগেছে। অভিভাবকের সহযোগিতা নিয়ে বাড়ির কাজটি শেষ করবে। প্রতিদিনকার পড়াশোনা প্রতিদিনই শেষ করে ফেলবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। বারবার হাত ধোয়া, মাস্ক পরে বাইরে যাওয়া, খেলাধুলাও করবে, পুষ্টিকর খাবার খাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী পাঠে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ। Good morning, students. Hope you are fine. So, dear students, in our previous class, what did we learn? Can you remember? Yes, we have learned how to give someone direction, and we were talked about a map. Okay, now today we are going to learn more about this unit. Okay, so let's start with unit 11, lesson 4 to 6. Where is the library? And please open your English for Today book at page 44. I hope all of you have opened this page. Now, dear students, let's see some pictures here. Okay, what can we see here? This is a heart and this is a jeep. And where is the jeep? The jeep is just next to the heart, isn't? If I say where is the heart is next to the jeep. Alright, next. In this picture, what can we see? A school. And this is a park. Okay, now where is the park? The park is just face to face, isn't? So the park is opposite to the school. And if I want to know where the school is just opposite to the park. Okay, opposite. Alright, now let's see the third picture. Here we can see a cow, and this is a cow shed. Alright, then can you tell me where is the cow? The cow is just in front of the cow shed. Alright, next. The fourth picture. This is a window, and these are the butterflies. So, where are the butterflies? The butterflies are where? Inside or outside? Excellent job. The butterflies are outside the window. Very good job. Now, let's see the next picture. We can see a tree. Alright, and this is a girl. So where is the girl? The girl is behind the tree. Alright, the girl is just standing behind the tree. So, dear students, let's see the jeep is next to the hut. Next to. So, where is the position of the jeep? The jeep is just next to the hut. Now, tell me, where is
the park in the picture comparing to the school? Where is the park? The park is just opposite, isn't? The park is just opposite to the school. Opposite. Opposite. Okay. Now, here the cow is where? In front. The cow is in front of the cowshed. In front of. Alright. Then what is the butterflies about? Where is the butterflies? The butterflies are just outside. Outside the window. Okay. Now see the girl and the tree. Where is the girl? The girl is behind. The girl is behind the tree. So my dear students, look at the words here. Next to, opposite, in front of, outside, behind. All those words are shown the relationship between two things. You can see in every pictures there are two objects. In the first picture we can see two objects, a jeep and a hut. Okay, so these words or phrase actually mention where the object is positioned in relation to something else. Alright, so where is the jeep? Just next to a hut. Okay, where is the hut? Hut is just next to the jeep. Okay, next. Next to. Next to. Then, in the second picture, we can see two things. A school and then. Which relation is between two things? It is the relation between a cow and a cowshed. And where is the position of the cow? The cow is just in front of the cowshed. In front of. Okay, the cow is in front of the cowshed. Then where is the cowshed in relation with this object? The cow. The cowshed is just behind of a cow. Okay. So now the butterflies and the window. So where is the relationship between two things? They are outside. Butterflies are outside the window. Okay? Then tree and a girl. So the girl is standing behind the tree. Okay. Behind. Alright. Now, dear students, let's see the sentences under the picture. The first sentence, the jeep is gap the hut. So, what should we do now? We will look the pictures above and match the line with the picture. So let's see, where is the hut and the jeep? Where is the hut and the jeep? Yes, the first picture, right? The hut and the jeep. So the jeep is, then gap the hut. So
Where is the jeep? Where is the jeep? You got some clues here. Behind, in front of, next to, opposite, outside. So, using these clues, you will fill the gaps, right? Dear students, now tell me, where is the jeep? The jeep is where? Behind, in front of, next to, opposite, or outside? Where? The jeep is next to. Very good. The jeep is next to the hut. Now, it's your turn to match with the picture. Match the line with the picture, and using the clue, you will fill the gaps. Okay? And you will get 2 minutes to do this. Students, I hope you have done. Now check the answer. The first sentence, the jeep is gap the hut, right? The jeep is next to, yes. Next to. The jeep is next to the hut. Alright. Then find where is the school. The school is, then gap, the park. Then what clues will be appropriate for this gap? This is school and this is park, and they are just opposite to each other. So they are just opposite to one another. So the school is where? Opposite, right? So we got the clue. Fourth clue is appropriate to this gap. Okay, so we will put this word into the gap. The school is opposite. Okay, and then the tree. Then where is the girl? We saw the girl is behind. Okay, the first word, right? Behind. The girl is behind the tree. Behind. The girl is behind the tree. And the last sentence, the butterflies are where? Gap the window. Where is the butterfly, or where are the butterflies? So many butterflies. So where are they? They are outside, right? So the last word is appropriate. So we will put this word into the fifth line. The butterflies are outside. Outside the window. Okay, so I hope you have done this correctly. So very well done for it. My dear students, let's move to the next activity. Alright, so let's see what is our next activity. It is language focus.
So, dear Dave and Salman, so where are they standing? What about their position? They are standing near the bus stop, right? Near. They are standing near the bus stop. Very good. Now tell me, this is a school and this is Kori and Ratul. So, can you tell me where are they? Where are Kori and Ratul? Yes, Kori and Ratul both are standing near the school, right? Near the school. Alright, now tell me, this is a supermarket and this is a post office. So, where is the post office? Where? Supermarket and post office. Then where is the post office? The post office is just next to the supermarket, right? The post office is just next to the supermarket. So, next to. Alright. So, if Dev and Salman wants to go to the library, then how can you give them direction to get to the library? Now, dear students, we can see Dev and Salman are standing on Park Street. So, to go to the library, what direction do you give them? First, they will straight, right? They will go straight to the straight. Go straight. And then they will turn left, right? They will turn left. Alright. And this is the direction we can give them to get to the library. First, they will go straight and then turn left, and the library is just left to their hand, right? Okay. Now, Kori and Ratul, if they wants to go to the library, then what direction can you give them to get to the library? Because they are on road 12. So how can they go to the library? Then which direction do you give them? Yes, just turn right. Alright? They will just turn right. Turn right. Excellent job. Thank you. So, comments when giving direction. What those words we use? Turn left or turn right. Or you can say go to the left or go to the right. Or you can say go straight. Okay. Or you can say, or you can direction them, continue on the street, etc. Alright. Now, these are the words or phrase we can use to give someone direction. Alright. Sometime we need to use some preposition to give someone's exact location, isn't? Then what are those words? In front of, next to, near, opposite, behind, etc. Okay. So, dear students, in our today's lesson, we have learned some words like in front of, behind, next to, opposite, etc. And those words we use to give someone's direction as well as to say someone's location. So, we can use this word in our daily life to give someone's direction, right? So, my dear students, it's time for homework, and your today's homework is to give your friends direction about your school. So, suppose your friend is
standing at the bus station and he or she wants to get to your school. How can you help him or her to find the location? Use the expressions in the language focus. Students, you will preserve this homework very carefully and let your English teacher check this homework after reopening the school, please. Okay? So please stay home, stay safe. Have fun. Goodbye for now. Okay? মামনি জান্নাত দেয় তো না